This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. पूरे टीएमसी सिंडिकेट घबराया हुआ है। पूरे बंगाल में इस समय एक ही आवाज गूंज रही है, पलटानो दरकार। मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। सोचिए ये कैसी सरकार है। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। প্রধানমন্ত্রীর বক্তব্য দিয়েই শুরু করলাম আজকের ঠোঁটকাটা। আমি শুভজিৎ আপনাদের সঙ্গে রয়েছি। ভোট প্রচারে আবারও এ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি কোচবিহারে সভা করেন। অন্যদিকে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও কিন্তু একেবারে অক্লান্ত যাকে বলা যায়। আজ তিনি অধীর চৌধুরীর বহরমপুরে সেই শহরে হাঁটলেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যতটুকু হাঁটার কথা ছিল তার থেকে অনেকটা বেশি তিনি হাঁটলেন। খাগড়া নেতাজি মোড়ে শেষ হওয়ার কথা থাকলেও রোড শো তিনি শেষ করলেন বহরমপুরের পুরাতন কান্দি বাস স্ট্যান্ড বাজারে। হাঁটতে হাঁটতেই খেলা হবে, খেললেন মুখ্যমন্ত্রী। দেখুন। অদিতদা তৃণমূল বিরোধী মানুষ, হ্যাঁ এটুকুই বলতে পারি। এর থেকে বেশি কিছু একটা অন্য রাজনৈতিক দলে থেকে তো বলা সম্ভব নয়। প্রধানমন্ত্রী 9 তারিখে তিনি কি সভা করতে চলেছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলবে যে দেশে মুসলমান বেড়ে গেল, হিন্দু কমে গেল। यहां निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है कि एक खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे। আর দিদি বলবে আমি আজ কোনো চিন্তা না, মন্দির করে দেবো যেখানে যেখানে প্রয়োজন। আর মুসলমানদেরকে বলবে যে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি যেতে হবে। খেলা তো শুরু হয়ে গেছে, কে কত বড় হিন্দু তার প্রমাণ দেবার। রাজ্যের শতাংশের হিসেবে মুসলমান জনসংখ্যা সবচেয়ে বেশি মুর্শিদাবাদ এবং মালদা। আর এই দুটো জেলা মানে মুর্শিদাবাদ এবং মালদা, এই দুটো জেলা কি চিন্তায় ফেলে দিয়েছে? মুর্শিদাবাদ এবং মালদা টানা 5 দিনে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। মাঝে 2 দিনাজপুরে দুটো জনসভা ছাড়া সবটাই কিন্তু তিনি এই দুটো জেলায় কাটিয়েছেন। মালদায় 5টি, মুর্শিদাবাদে 6টি জনসভা করেছেন তিনি। হেলিকপ্টার থেকে নেমে জনসভা করেছেন, জনসভা সেরে আবারও হেলিকপ্টারে উঠেছেন। সব জায়গায় এই নিয়মে ছেদ পড়েছে, কিন্তু শুধু আলাদা দেখতে পাওয়া গিয়েছে যেটা আপনাদের বলছিলাম, এই দুটো জেলা আলাদা আলাদা উইন্ডোতে দুটো আলাদা পরপর ছবি দেখাচ্ছি, মালদা এবং মুর্শিদাবাদ। এই 2 জেলার ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু ব্যতিক্রমী হয়েছে। গতকাল মালদা শহরে রোড শোয়ের পর আজ তিনি বহরমপুরে রোড শো করেন। গতকাল বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে হামলা হয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজ সেখানেই রোড শো করলেন মুখ্যমন্ত্রী। যে কারণে প্রশ্নটা আমরা তুললাম যে মালদা মুর্শিদাবাদ কি বাড়তি চাপে রেখেছে? আপনাদের অনেকের নাম কেটেছে, এখানে যারা উপস্থিত আছে কার কার নাম কেটেছে একটু হাত তুলবেন। হ্যাঁ, এই ছবিটা ভালো করে তোলো তো, ভিডিও করো এটাকে, ভালো করে হাত তুলুন যাদের নাম কেটেছে। বিজেপি দালালি করতে গিয়ে গণতন্ত্রের নামে মকারি অফ ডেমোক্রেসি হচ্ছে। মানুষের ক্ষোভ, অনিশ্চয়তা, মানুষের নাম না থাকা যন্ত্রণা, সেটাকে পুঁজি করছে তৃণমূল পার্টি। তৃণমূল পার্টি পুঁজি করছে, তাই আজকে জটিলতার সৃষ্টি হলো। মুখ্যমন্ত্রী নিজেই চমকে গেলেন, ভিডিও করে রাখতে বললেন তিনি। আর অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে এই ভোগান্তির জন্য দায়ী মমতাও। প্রশ্ন হচ্ছে কোনটা সত্যি? এই তো শুরু, শেষ কিন্তু অমিত শাহ দেখবে। তারপর যে কি হবে
অমিত শাহ কি ভাববে, সে অমিত শাহই ভাবে। অমিত শাহ ভারতবর্ষের ইতিহাসে ভিলেন হিসেবে পরিচিত হয়ে থাকবে। ভোটার লিস্টে এবার নাম উঠল, মানে অতঃপর নাম উঠল ফরাক্কার কংগ্রেস প্রার্থী মহতাব শেখের। তাতে উল্লসিত তৃণমূলের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি কাকে টার্গেট করলেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। ফারাক্কার কংগ্রেস প্রার্থী মাহতাব শেখ, তার নাম পুরোপুরিভাবে বাদ দিয়েছিল কমিশন। 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ হয়েছিল সেই তালিকায় তার নাম বিবেচনাধীন ছিল, আর 28শে মার্চ তার নামটা পুরোপুরি কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল গঠিত হলেও তারা কোনো কাজকর্ম শুরু করতে পারেনি নানা কারণে। সুপ্রিম কোর্ট নির্দেশ দেন মহামান্য বিচারপতি টি.এস. শিবাগনামকে যে তিনি যেন এই বিষয়টি 6 তারিখ মধ্যাহ্নের মধ্যে বিষয়টিকে নিষ্পত্তি করে দেন। রবিবার কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবাগনামের বেঞ্চে এই গোটা বিষয়টির নিষ্পত্তি হলো। আমার আইনজীবী যিনি ছিলেন ওনার পুরো টিমকে ধন্যবাদ জানাবো যে এই সামান্য একটা ভোটার লিস্টে নাম ওঠার জন্য 191 পেজ ওনারা তৈরি করেছেন, আমরা ভাবতেও পারিনি। দেখুন, একটা বিষয় এক্ষেত্রে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কংগ্রেস প্রার্থী এই যে মহতাব শেখ, তার মতো কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছোটাছুটি করার সামর্থ্য নাম বাদ যাওয়া বেশিরভাগ মানুষের নেই। কিন্তু জটটা পাকলো কেন? মহতাব শেখের বিষয়টা হাঁড়ির একটা ভাত টিপে দেখার মতো বলে সেরকম। আসুন দেখি। ডকুমেন্ট, তার পাসপোর্ট রয়েছে, তার ভোটার কার্ড রয়েছে, তার আধার কার্ড রয়েছে, তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তার এলআইসি ডকুমেন্ট থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে ইনকাম ট্যাক্স ডকুমেন্ট, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্ট রয়েছে। শুধু তাই নয়, তার 3 ছেলে এবং 1 মেয়ে। এই 4 জনেরই বার্থ সার্টিফিকেটে বাবা হিসেবে ওনার নাম অন্তর্ভুক্ত। 2002 সালের লিস্ট, সেখানে ওনার নাম, ওনার বাবার নাম, ওনার মায়ের নাম, ওনার ভাইদের নাম, ওনার স্ত্রীর নাম, সকল নাম ইনক্লুড। 2025 সালের যে লিস্ট প্রকাশিত হয় সেখানে নাম আছে। 2026 সালের প্রথম যে লিস্ট সেখানে নাম আছে। তারপরে সাবসিকুয়েন্টলি আন্ডার অ্যাডজুডিকেশন আসে 28/2 পরে, তারপরে 28/3 নামটি ডিলিট হয়ে যায়। ফিরদৌস শামীম, মহতাব শেখের আইনজীবী, তিনি বলছেন যে তার মক্কেলের পাসপোর্টও নথি হিসেবে জমা দেওয়া হয়েছিল। সেই নথি খতিয়ে দেখেছেন ইআরওরা। সেখানেই কি গোলমালের বীজটা পোতা? মার্চ মাসের শুরুতে আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা, তিনি জানিয়েছিলেন যে কিভাবে পাসপোর্ট জমা দেওয়ার পরেও টালবাহানা করেছিলেন ইআরওরা। এই ঘটনা কিন্তু স্পেসিফিক্যালি আমার সহকর্মী সেদিনের সেই প্রতিবেদনকে আরও একবার প্রাসঙ্গিক করে তুলল, তাই নয় কি? দেখুন। ছায়া চলাকালীন ভোটারদের অন্যতম অভিযোগ ছিল যে বারবার শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। এই হয়রানির শিকার হিসেবে রোল অবজারভারদের বক্তব্য আরও গুরুতর। তাদের বক্তব্য ভবানীপুরের মতো জায়গায় যেখানে বহু ভোটার তাদের পাসপোর্ট জমা দিয়েছিলেন, তারপরেও সেখানে সন্দেহ প্রকাশ করে ইআরওদের পক্ষ থেকে ফের নতুন করে রোল ব্যাক করানো হয়। কেন এভাবে দুবার করে এই তথ্য চেক করার জন্য পাঠানো হয়েছে সে নিয়ে প্রশ্ন তুলেছেন রোল অবজারভাররা। এটাও তারা প্রশ্ন করছেন, কোথাও গিয়ে কি ইচ্ছা করে এই ইআরওরা এই ধরনের হয়রানির শিকার করিয়েছেন সাধারণ ভোটারদের, যাতে গোটা এসআইআর নিয়ে প্রশ্ন উঠে যায়। সেই প্রশ্নটাই আরো জোরালো হলো ফরাক্কার কংগ্রেস প্রার্থীর এই ঘটনায়। ভোগান্তির গোড়ায় কি তাহলে ইআরওদের খেলা? এই প্রশ্ন উঠছে, তার কারণ ইআরওরা সবাই রাজ্য সরকারের কর্মচারী। এখন বল প্রাক্তন বিচারপতিদের নিয়ে তৈরি ট্রাইব্যুনালের কোর্টে। আজ থেকে আপিল আরম্ভ হয়ে গেছে। আজকে 2-3টা কেস টেক আপ হয়েছে। আপিল লোক অ্যাপ্লাই করবে, আপিল হবে, সলভ হবে। এখন এমন কোনো অবস্থা নেই কি জুডিশিয়াল অফিসার থেকে যখন নাম বাদ হয়ে গেছে ও নাম যে আছে পুনরাবৃত্তি করে আপিল নিয়ে কোনো এক্সিকিউটিভ অফিসার ইআরও, ডিও, সিও কোনো নাম আনতে পারবে। এখন সব চলে গেছে জুডিশিয়াল ডোমেনে। জুডিশিয়ালি যদি কোনো নাম কাটা হবে, জুডিশিয়াল হায়ার লেভেল থেকেই ওটা নিষ্পত্তি হবে, হায়ার লেভেল থেকেই জাস্টিস পাওয়া যাবে যদি যোগ্য আছে। আজকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, আজকের রায়ে নির্দিষ্টভাবে বলা আছে, সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে কোট করে, যে আধার কার্ড সেটি একটি সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে কাজ করবে, এবং সেটি আজকে কোর্টও করেছেন মহামান্য বিচারপতি। ফলে যে সমস্ত ব্যক্তিদের শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড রয়েছে, এর বাইরে কোনো ডকুমেন্ট নেই, ফলে তারাও উপকৃত হবেন আজকের এই নির্দেশের ফলে। নির্বাচন কমিশন এসআইআর কি করবে মানুষ জেনে গেছিল। রক্ষা করার জন্য যারা ভরসা করেছিল বাংলার মুখ্যমন্ত্রীর উপরে, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সঙ্গে তাল মিলিয়ে পরিস্থিতিকে জটিল করে দিয়েছেন, এবং এর দায় তিনি এড়াতে পারেন না।
না না, এই আমি বলছি যেদিন থেকেই মমতা শুরু করেছে যে অনুপ্রবেশকারীতে পশ্চিমবঙ্গ ভরে গেছে, বীজটা সেদিন বপন করা হয়েছিল। এবং মোদি অমিত শাহ দেখবেন একই সঙ্গে চিৎকার করছে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া। এসআইআর এর জন্য লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই লড়াই লড়েছে, আমরাও সেই লড়াই লড়েছি, প্রতিদিন কোর্টেও লড়ছি। এটা অত্যন্ত আনন্দের খবর যে ট্রাইব্যুনাল একটা নাম ইনক্লুড করেছে, যে নাম ওরা বাদ দিয়েছিল, এবং চিফ ইলেকশন কমিশন যে নামটাকে বাদ দিতে চেয়েছিল। কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেবেন, দয়া করে 23 তারিখ জোড়া ফুলে ভোট দেবেন। তৃণমূলের শিক্ষক সমিতির বৈঠকে হাজির হয়ে হাত জোড় করে ভোট ভিক্ষা করলেন অনুব্রত মণ্ডল। দেখুন। সুন্দরবনে আবারও সুন্দর ছবি, সুন্দরবনে আবারও রয়্যাল দর্শন একে বলা যেতে পারে। পীরখালির জঙ্গলে একেবারে ছানাপোনা নিয়ে হাজির দক্ষিণ রায়। দেখুন সেই ছবি, বাঘের দেখা পেয়ে উচ্ছ্বসিত পর্যটকরা। এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। রীতিমতো ছানাপোনা সমেত দক্ষিণ রায় হাজির। এই ছবিটি আপনারা দেখছেন, এটা সুন্দরবনের, অবশ্যই এই কথার বলার অপেক্ষা রাখে না। পীরখালির জঙ্গলে এই ছবিটি দেখতে পাওয়া যাচ্ছে। পীরখালির জঙ্গলে রীতিমতো ছানাপোনা সঙ্গে নিয়ে হাজির দক্ষিণ রায়। সুন্দরবনে আবারও বাঘ দর্শন। স্টিল ফটোগ্রাফটা দেখলে বুঝতে পারবেন যে ওখানে ছানাপোনা সমেত সে হাজির। মুভিং ছবিটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু স্টিল ছবিতে আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানে ছানাপোনা সমেত হাজির দক্ষিণ রায়। এই তাকাচ্ছে